দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যে বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ প্রাণ হারিয়েছিলেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই বিশ্বযুদ্ধ কার হাত ধরে শুরু হয়েছিল? যার হাত ধরে শুরু হয়েছিল তার নাম হচ্ছে অ্যাডলফ হিটলার। আর অ্যাডলফ হিটলার একটা পার্টির নেতা ছিল, সেই পার্টির নাম হলো নাৎসি পার্টি। এই নাৎসি পার্টির কিভাবে উত্থান হলো সেই ক্লাসই আজকে আমরা করব। আর এটা তোমাদের ক্লাস 9-এ চ্যাপ্টার 5, সম্ভবত পার্ট 5 ক্লাস এটা আজকে আমার। তো পার্ট 5 ক্লাসে আজকে আমরা দেখবো এই নাৎসি শক্তির উত্থান কিভাবে হলো। এই নাৎসি শক্তির যদি উত্থানটা আমরা না দেখি, কেন এটা ইম্পর্টেন্ট এই ক্লাসটা সেটা বলা চাই। নাৎসি শক্তির যদি উত্থানটা না দেখি তবে আমরা ওয়ার্ল্ড ওয়ার 2 এই যে এত ভয়াবহতা হলো সেটা ব্যাকগ্রাউন্ডে একটা কোথায় অজানা থেকে যাবে। তাই জন্য এই ক্লাসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর তোমাদের বইতেও দেওয়া রয়েছে, তার জন্য যেহেতু বইতে দেওয়া রয়েছে এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসবে, তার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। হিটলার গেল, হিটলার যাওয়ার পেছনে হচ্ছে এই পার্টির মানে কথাটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো, তোমাদের এই ক্লাসটা করার আগে আরও একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই, তবে হচ্ছে তোমাদের এই ব্যাপারটা পুরো হচ্ছে আইডিয়াটা ক্লিয়ার হবে। তো এই জিনিসটা কেমন সেটা বোঝার জন্য, হ্যাঁ তার আগে আরেকটা জিনিস বলে দিই, তোমাদের বিভিন্ন প্রশ্ন তোমাদের থাকতে পারে, সেই প্রশ্ন থাকার জন্য তোমরা সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আরও যদি কারো এক্সট্রা কিছু জানার থাকে বা কিছু এক্সট্রা প্রশ্ন থাকে, তো আমি আমার ডেসক্রিপশান বক্সে হচ্ছে এফবিআইডি লিঙ্কটা দিয়ে দিলাম। তো সেখানেও তোমাদের কিছু সমস্যা থাকলে সেইগুলো হচ্ছে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব হচ্ছে অ্যান্সার দেওয়ার। কমেন্ট বক্সে তোমাদের অনেক হয়ে গেলে, অনেক কমেন্টের সংখ্যা হয়ে গেলে সেক্ষেত্রে একটু সমস্যা হয়, কিন্তু আমি সবার অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো যাই হোক, সেই জন্য হচ্ছে এটা আর একটু বলা। ওইসব বাদ, হ্যাঁ আরেকটা জিনিস, সেটা হলো কি, তুমি কোথা থেকে দেখছো, তোমার জায়গার নাম বা তোমার স্কুলের নাম বা কলেজের নাম যদি দেখে থাকো তো তাহলে হচ্ছে জানিয়ে দিতে পারো। এটা করে দিলে কি আমি একটু মোটিভেট হয়ে যাই তোমাদের কমেন্টগুলো দেখে। এবার ফিরে আসা যাক হচ্ছে টপিকে, কেন হচ্ছে নাৎসি শক্তির উত্থানটা ইম্পর্টেন্ট, কেন হিটলারের কথা জানতে গেলে ইম্পর্টেন্ট। হিটলার একটা পার্টির নেতা, এই পার্টির হাত ধরেই হিটলার চারিদিকে হচ্ছে জনপ্রিয় হচ্ছে, এই পার্টির ভোটের মাধ্যমেই হচ্ছে জনপ্রিয় হচ্ছে। দিয়ে তারপরে কি হিটলারের আন্ডারে সব মানুষ আসছে, যখন সব মানুষ আসছে হিটলারের আন্ডারে, তখনই তো হিটলার বিভিন্ন দেশের এগেনস্টে তোমার ক্ষমতা প্রয়োগ করতে বা যুদ্ধ করতে যাচ্ছে। যদি হিটলারের কাছে ক্ষমতাই না থাকতো তাহলে কি হিটলার যুদ্ধ করতে যেতে পারতো? কোনোভাবেই পারতো না, স্বাভাবিক না? তোমার রকি কেজিএফ সিনেমার যদি রকি ভাইয়ের কাছে ওই আর্মি না থাকতো, রকি ভাই তাহলে কি ওই সঞ্জয় দত্তর এগেনস্টে হচ্ছে ওই বন্দুক নিয়ে হচ্ছে এই তুললো আর হচ্ছে এই গুলি চালাতে পারতো? দিয়ে তারপর পারতো কি? না, পারতো না। দেখো, নাৎসি শক্তির উত্থান আরও একটুখানি ক্লিয়ার করে দিই। দেখো, আমাদের দেশের ইতিহাসের দিকে ফিরে আসছি, আমাদের দেশের ইতিহাস না, আমাদের দেশে অ্যাট প্রেজেন্ট টাইমের দিকে ফিরে আসছি। এই কনসেপ্টটা একটুখানি বুঝে নিলে টোটাল এই ব্যাপারটা টোটাল আর কিচ্ছু মনে হবে না, জাস্ট একটা জলের মতন ব্যাপার। এতদিন যেটা শক্ত লেগেছিল সেটা আর কোনো কিছু শক্ত মনেই হবে না। সেটা কি, কিছু সময় যদি আমরা পিছনের দিকে যাই, কিছু সময় পিছনে আমাদের ভারতের রাজনৈতিক ইতিহাস যদি কিছু সময় পিছনে যাই, তো সেটা কি দেখব, এখন প্রেজেন্টে সেন্ট্রালে কোন পাওয়ার রয়েছে? সেন্ট্রালে রয়েছে হচ্ছে বিজেপি। আর আমাদের স্টেটে কি রয়েছে? আমাদের স্টেটে রয়েছে মমতা ব্যানার্জির সরকার, টিএমসি। তো তার মানে কি, টিএমসির উত্থান যদি আমরা বলি, তো এখানে কি টিএমসি হচ্ছে কি একটা পার্টির উত্থান, বা মমতা ব্যানার্জির উত্থান বললেও কি টিএমসির উত্থান। কারণ কি, মমতা ব্যানার্জি হচ্ছে টিএমসির নেতা, মেন নেতা, যাকে দেখে সবাই হচ্ছে এরকম যুক্ত হয়েছিল। কিংবা হচ্ছে যদি বিজেপির কথা বলি, বিজেপি বা মোদি সরকার যদি আমরা বলাই, মোদি সরকার কোন পার্টির আন্ডারে ছিল? সেটা ছিল হচ্ছে কি বিজেপি পার্টির আন্ডারে। এবার হচ্ছে কি, এদের আগে কোন কোন গভর্নমেন্ট ছিল? এর আগে সেন্ট্রালে ছিল হচ্ছে কংগ্রেসের সরকার ভোটে হেরে গেল, আর হচ্ছে বিজেপি সরকার জিতল। আর যদি আমরা স্টেটে দেখি, কারা ছিল? সিপিএম ছিল, দীর্ঘ 34 বছর ধরে সিপিএম এখানে শাসন করেছিল। দেন তারপরে এলো হচ্ছে তৃণমূল সরকার। এই যে দুটো জায়গা, দুটো সরকার এলো, কেন এলো? কিচ্ছু সমস্যা একটা থাকবে, যেই কংগ্রেস গভর্নমেন্টের কিছু সমস্যা ছিল, যেই সমস্যাগুলোকে অতিক্রম করে বিজেপি সরকার হচ্ছে সেই জায়গায় আসনটা নিল। কংগ্রেস সরকারের কি সমস্যা ছিল তৎকালীন পরিস্থিতি অনুযায়ী? ওই কয়লা কাণ্ড, তোমরা হয়তো সেগুলো নিউজে দেখেছো, একটুখানি আগেকার হচ্ছে মাথায় একটুখানি আগে ঘোরা। তারপর কয়লা নিয়ে সমস্যা, তারপরে হচ্ছে পাকিস্তান এসে ভারতীয় সেনাদেরকে অ্যাটাক করে দিচ্ছে, ভারতীয় সেনার হচ্ছে শিরচ্ছেদ করে নিয়ে চলে যাচ্ছে। এইসব ব্যাপারগুলো হচ্ছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিছুই করতে পারছে না, এরকম আরও সব মানুষের ক্ষোভ হচ্ছে
কংগ্রেস সরকারের ওপরে। তারপরে হচ্ছে কি বেশ বলে, রাহুল গান্ধীকে পাপ্পু পাপ্পু, আলু আলু ডালোকে সোনা নিকলেগা, আলু ডালোকে সোনা নিকলেগা, এইভাবে হচ্ছে বিভিন্ন ট্রোল। মানে কি সেই গভর্নমেন্টের ব্যর্থতা, যেমন হচ্ছে মনমোহন সিং কিছু কথা বলতে পারে না বলে পুতুল বলতো, তো এরকম ব্যাপার যে বিভিন্ন সমস্যাগুলোকেই তুলে ধরে সেই গভর্নমেন্টের ওপরে মানুষের আস্থা হারালো, সেই কংগ্রেসের ওপরে মানুষের আস্থা হারালো। দেন তারপরে কি কংগ্রেসের বিকল্প হিসেবে মানুষ কাকে কাছে পেলো, মানুষ পেলো হচ্ছে বিজেপিকে। দেন হচ্ছে বিজেপি ভোটে দাঁড়ালো, ভোটে হচ্ছে দাঁড়িয়ে ব্যাপক ভোট পেল এবং শাসন ক্ষমতা বা আসনে হচ্ছে ওখানে বসলো। নেতাকে মেন নেতা হচ্ছে নরেন্দ্র মোদী হলো, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলো। তাই এবার যদি বিজেপি গভর্নমেন্টের এগেনস্টে এরকম আরও বিভিন্ন ক্ষোভ আছে, তো তাহলে আরও একটা যদি কোনো দল আছে তারা হচ্ছে এরকমভাবে এই ক্ষোভগুলোকে তুলে ধরবে, দিয়ে হচ্ছে তারা আবার দাঁড়াবে, তারা হচ্ছে আবার জিতবে। এই ব্যাপারটা ক্লিয়ার তো? এক্ষেত্রে আবার যদি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখি আমরা, কি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখলাম দীর্ঘ 34 বছর ধরে বিভিন্ন সমস্যা দেখা গেল। তারপরে শেষে হচ্ছে টাটা নিয়ে সমস্যা হলো, টাটা হচ্ছে গাড়ি, ন্যানো গাড়ি, সেই নিয়ে সমস্যা হলো, দিয়ে হচ্ছে মমতা ব্যানার্জি ক্ষমতা পেল, দিয়ে তারপরে হচ্ছে এই সব কিছু চললো। এখন আবার কি মমতা ব্যানার্জিতে বিভিন্ন দুর্বলতাগুলো সামনে উঠে আসে, তো সেরকম কি মমতা ব্যানার্জি বিভিন্ন দুর্বলতাগুলো যদি সামনে উঠে আসে, সেই সব দুর্বলতাগুলোকে, মানুষ চাকরি পাচ্ছে না, এই নেই সেই না, দুর্বলতাগুলোকে সামনে রেখে আবার একটা কোনো তোমার হচ্ছে পার্টি সে মমতা ব্যানার্জির এগেনস্টে দাঁড়াবে, তারও একটা কোনো পপুলার নেতা থাকবে যিনি হচ্ছে আবার যদি ভোটে দেয়, তো তাহলে কি এইভাবে কি এক একটা সরকার, এক একটা পার্টি হচ্ছে চলে যায়, আর এক একটা পার্টি হচ্ছে আসে, সেই পার্টির হচ্ছে এক একজন হচ্ছে পপুলার নেতা থাকে। সেরকমই এখানের ক্ষেত্রে দেখতে গেলে কি, এখানে আর ব্যাপারটা কিচ্ছু নয়। এখানে যদি আমরা এই ক্ষেত্রে দেখতে যাই, এটা হচ্ছে জার্মানি, এখন ভারতের কথা বললাম, এ হচ্ছে জার্মানি। জার্মানির সেরকম একটা পার্টি যে হচ্ছে ক্ষমতায় আসবে, সেটা কি ছিল? নাৎসিবাদী পার্টি। ঠিক আছে, এই নাৎসি পার্টির পপুলার নেতা কে ছিল, যার হাত ধরে নাৎসি পার্টি গড়ে উঠেছিল, সেটা হচ্ছে হিটলার। তার আগে কি ছিল এখানে? তার আগে ছিল হচ্ছে একটা সরকার, সেই সরকারের নাম হচ্ছে ভাইমার সরকার। অন্য একটা পার্টি, ভাইমার পার্টি ভাবো। যেমন এখানে তোমার হচ্ছে উদাহরণ দিলাম, বিজেপি বলো, কংগ্রেস বলো, কিংবা সিপিএম বলো, কি তৃণমূল বলো, এরকম যেমন উদাহরণ দিলাম। সেখানে কি, সেখানে হচ্ছে নাৎসিবাদী পার্টির হচ্ছে উত্থান ঘটবে, আর হচ্ছে এই ভাইমার পার্টির হচ্ছে কি বলো অবনতি ঘটবে। ভাইমার পার্টি শেষ হবে, আর হচ্ছে ক্ষমতা পাবে হচ্ছে এই নাৎসিবাদী পার্টি। ভাইমার পার্টি কেন ক্ষমতা হারাবে সেইটা হচ্ছে আমরা দেখব, আর এই নাৎসি পার্টি কিভাবে ক্ষমতা পেল সেইটা হচ্ছে আমরা দেখব। এইটা হচ্ছে সিম্পল এখানে ব্যাপার। এই সিম্পল ব্যাপারটা নিয়ে হচ্ছে আজকের ক্লাসটা, যে একটা পার্টি শেষ হয়ে গেল, ভাইমার পার্টি হচ্ছে কি কি সমস্যার জন্য ভাইমার পার্টিকে মানুষ প্রত্যাখ্যান করলো, দিয়ে হচ্ছে নাৎসি পার্টি কিভাবে ক্ষমতা পেল, আর নাৎসি পার্টি ক্ষমতা কিভাবে অর্জন করলো, সেইটা হচ্ছে এখানে হচ্ছে আমরা দেখব। আর আরেকটা ব্যাপার কি, নাৎসি পার্টির মেন লিডার কে ছিল? নাৎসি পার্টির মেন লিডার ছিল হচ্ছে হিটলার। হিটলারের নাৎসি পার্টির এইখানে একটা স্বস্তিক চিহ্ন আঁকা থাকতো। সেখানে স্বস্তিক চিহ্নটার মানে হলো হচ্ছে, তারা মনে করতো এই নাৎসি পার্টির একটা কি ছিল, যে নাৎসি পার্টির আইডিওলজিটা কি ছিল, যে এই জার্মান জাতি আমরা সবার ঊর্ধ্বে, আমাদের রক্ত হচ্ছে সর্বরক্ত, আমাদের উচিত বিশ্বের বিভিন্ন জায়গাকে ক্যাপচার করে হচ্ছে সেই সব জায়গায় শাসন প্রতিষ্ঠা করা। এরকম একটা আইডিওলজি এই নাৎসি পার্টির মধ্যে দিয়ে ছড়ানো। তো প্রত্যেকটা পার্টির বিভিন্ন আইডিওলজি থাকে, এই করবো সেই করবো, তো সেরকম হচ্ছে এদের একটা এই আইডিওলজি ছিল। এবার কি এই জায়গাটা ক্লিয়ার হলো, এই নাৎসি পার্টির মেন লিডারকে, মেন নেতা কে ছিল? মেন নেতা ছিল হচ্ছে হিটলার। হিটলারকে আমরা ডিক্টেটর বলি। হিটলার ক্ষেত্রে আবার দেখো, হিটলার এমনই একজন ব্যক্তি, তো যার ক্ষেত্রে অনেকের রেসপেক্ট আছে, অনেকের আবার হচ্ছে তার প্রতি ব্রিটিশ না, তার প্রতি ঘেন্নাও রয়েছে। তো এবার হচ্ছে প্রত্যেকের বিভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। তো তাহলে হিটলারের সম্পর্কে আমি হচ্ছে কিছু তোমাদেরকে বলে দিই। হিটলার জন্মায় কবে? হিটলার জন্মেছিল হচ্ছে 20 এপ্রিল 1889-এ। ঠিক আছে, 20 এপ্রিল 1889-এ হিটলার জন্মেছিল। হিটলারের একটা গোঁপ ছিল, সেটাকে হচ্ছে এই টুথব্রাশ গোঁপও বলা হয়। তো হিটলারের এরকম ডায়লগ ছিল যে, হিটলার বলতো, আমার এই গোঁপ এখন স্টাইলে নেই তো কি হয়েছে, আমাকে দেখে দেখে একদিন এই গোঁপ স্টাইল হয়ে যাবে, সবাই এই গোঁপ রাখবে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, সেটা হচ্ছে কি, হিটলার আর হচ্ছে চার্লি চ্যাপলিন দুজনেরই সেম টাইপের গোঁপ ছিল। কিন্তু তোমরা কি হয়তো অনেকেই জানো না, দুজনে একই বছরে জন্মেছিল, একই জায়গায়ও একই দেশেও জন্মেছিল।
তার উপরে কি আরেকটা ব্যাপার, একই মাসেও জন্মেছিল, শুধু হচ্ছে ডিফারেন্স ছিল 4 দিনের। হিটলার চার্লি চ্যাপলিন জন্মেছিল হচ্ছে 16 এপ্রিল 1889-এ, আর হিটলার জন্মেছিল 20 এপ্রিল 1889-এ। তো এই হচ্ছে দুজনের ব্যাপার। কিন্তু একজন গোটা বিশ্বের মানুষকে হাসিয়েছিল এবং আরেকজন গোটা বিশ্বের মানুষকে যুদ্ধের পথে নামিয়েছিল। তো এই হচ্ছে ব্যাপার। এবার হিটলার আরেকটা জিনিস, হিটলার লক্ষ লক্ষ মানুষকে হচ্ছে নির্মমভাবে হত্যা করেছিল। গ্যাস চেম্বারের মধ্যে হচ্ছে মানুষকে ভরে দিত, দিয়ে চারটে ছোট্ট জ্বালা দিয়ে ও মরছে গ্যাস চেম্বারে পুরোচ্ছে, দেখে মজা নিত, এরকম ব্যাপার। কিন্তু এই সব মানুষদের না, হিটলার কিন্তু আবার নিজের দেশের মানুষদের তীব্র পরিমাণে ভালোবাসতো। হিটলার কাদেরকে দেখতে পারতো না? হিটলার দেখতে পারতো না হচ্ছে জিউস মানুষদেরকে হচ্ছে দেখতে পারতো না, ঠিক আছে? জিউস আর ইহুদিদের দেখতে পারতো না। তাই জন্য কি জিউস আর ইহুদিদের এদেরকেই হচ্ছে গ্যাস চেম্বারে দিয়ে তিনি হচ্ছে এইভাবে মেরেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষকে হিটলার হত্যা করেছিলেন। আবার কি হিটলারের বিরুদ্ধে যেই যেত, হিটলার যখন পুরো হচ্ছে ক্ষমতায় চলে এসেছিল, হিটলারের বিরুদ্ধে যেই যেত হিটলার কিন্তু তাকে আবার হত্যাও করে দিত। মানে তার হিটলারের বিভিন্ন গুপ্ত বাহিনী ছিল, সেইগুলো হচ্ছে আমরা দেখবো। হিটলারের এগেনস্টে যেই যেত হিটলার তাকে হত্যা করে দিত। এইগুলো শুনে কি আমাদের মনে আছে হিটলার একজন খুবই ক্রূর আর হচ্ছে নির্দয়ী একজন মানুষ ছিল। তবে হচ্ছে হিটলার এটা হচ্ছে এক সাইড। আর এক সাইড যেইগুলো হচ্ছে বেশিরভাগ ভিডিওর ক্ষেত্রে আর তোমার আলোচনার ক্ষেত্রে উঠে আসে না, সেইগুলো কি, হিটলার এমন একজন ফার্স্ট নেতা ছিলেন যিনি প্রথম বলেছিলেন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং, এই যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এই কনসেপ্ট আর এই ব্যাপারটাকে প্রচার করেছিলেন হিটলার। এই ধূমপানের এগেনস্টে বিভিন্ন অভিযান চালিয়েছিলেন যাতে মানুষ এই ধূমপান না করে, তারপরে হচ্ছে স্বাস্থ্য যাতে ক্ষতি না হয়, এই ব্যাপারে বিভিন্ন অভিযান চালিয়েছিলেন হচ্ছে হিটলার। হিটলার এই যে আজকালকার দিনে বড় বড় এই যত সব হাইওয়ে রয়েছে, এই হাইওয়েগুলোর শুরুয়াত কোথা দিয়ে হয়েছিল জানো? এই হাইওয়েগুলো কে প্রথম সূচনা করেছিল? এই এত কিছু বড় বড় হাইওয়ে, এই সবের সূচনা হয়েছিল হচ্ছে হিটলারের হাত ধরে। হিটলার প্রথম হচ্ছে জার্মানিতে এই বড় বড় হাইওয়ের সূচনা করেছিল, দেন তারপরে এগুলো গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। আজকে আমরা হচ্ছে আমাদের দেশেও বিভিন্ন হাইওয়ে দেখতে পাচ্ছি, কিন্তু এই সব কিছুর সূচনা হয়েছিল হিটলারের হাত ধরে। এছাড়াও হিটলার আরেকটা জিনিস যেটা করেছিল যে 5 ডে ওয়ার্ক, সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন কাজ হবে আর বাকি 2 দিন ছুটি থাকবে। এই কনসেপ্টটা, এই নীতিটা নিয়েছিল হচ্ছে হিটলার। হিটলার বলেছিল যে মানুষ 5 দিন কাজ করবে, পুরো হচ্ছে নিজের সব শক্তি লাগিয়ে কাজ করবে, নিজে হচ্ছে ফুল টাইম দিয়ে হচ্ছে কাজ করবে, কিন্তু 2 দিন নিজের পরিবারের সঙ্গে আনন্দে হচ্ছে কাটাবে। এই কনসেপ্টটা যে 2 দিন ছুটি থাকবে আর হচ্ছে 5 দিন মানুষ কাজ করবে, এই কনসেপ্টটাও নিয়ে এসেছিল হচ্ছে হিটলার। এছাড়াও এই 1938-এ আমেরিকার টাইম ম্যাগাজিন হিটলারকে ম্যান অফ দ্য ইয়ার টাইটেলও দিচ্ছে। বুঝতে পারছো হিটলারের মানে সেরকম ধারণাটা কি ছিল? 1938-এ আমেরিকার টাইম ম্যাগাজিন হিটলারকে ম্যান অফ দ্য ইয়ারের টাইটেল দেয়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার 6-7 সপ্তাহ আগে, তখন হচ্ছে বিশ্ব শান্তির জন্য নোবেল প্রাইজ যে দেওয়া হবে বিশ্ব শান্তির জন্য, সেইখানে হচ্ছে হিটলারের নাম নমিনেটেড হয়েছিল। তো দেখো এই হচ্ছে হিটলারের আরেক সাইড, যে হিটলারের নাম সেইখানে নথিভুক্ত হচ্ছে। হিটলার হচ্ছে 5 দিনের ওয়ার্ক, তারপরে হচ্ছে এই ধূমপানের বিরুদ্ধে। হ্যাঁ, আরেকটা জিনিস, হিটলার পশু হত্যার বিরুদ্ধেও বিভিন্ন অভিযান চালিয়েছিল, যে এই পশুদেরকে হত্যা যাতে না করা হয়, এরকম বিভিন্ন অভিযান চালিয়েছিল। এবং হিটলার নিজেও তোমার আমিষ খাবার খেতেন, পশু হত্যা করা খাবার খেতেন না। এটা হচ্ছে হিটলারের আরেক স্টোরি অফ সাইড, ঠিক আছে, আরেক দিক হিটলারের। তো এবার হচ্ছে বিচার করাটা একটুখানি কেমন, এই লোকটাই এত মানুষকে হত্যা করছে আর এই লোকটাই মানুষের জন্য এত কিছু ভাবনা চিন্তা করছে, এত কিছু হচ্ছে এই করছে। তো এই ক্ষেত্রে হচ্ছে আর একটা জিনিসও বলা হয়, সেটা হচ্ছে কি হিটলার জন্মগ্রহণ করেনি, হিটলার তৈরি হয়েছিলেন। হিটলার জন্মগ্রহণ করেনি, হিটলার তৈরি হয়েছিলেন। সেই পরিস্থিতিগুলো, কিছু পরিস্থিতি হিটলারকে হিটলার বানিয়েছিল। এই ব্যাপারটা কেরাম, হিটলার তৈরি হতে চেয়েছিল একজন পেইন্টার, কিন্তু হয়ে গেছিল একজন ডিকটেটর। এই বিষয়টা হচ্ছে এবার একটুখানি দেখবো। তার স্বপ্ন ছিল হচ্ছে তিনি একজন ভালো পেইন্টার হবেন এবং ছবি আঁকবেন, ছবি এঁকেই তার হচ্ছে জীবনযাপন করবেন। তিনি হিটলার পোস্ট কার্ডে বিভিন্ন ছবিও আঁকতো।
সেই ছবিগুলো হচ্ছে বিক্রি করতো, বিক্রি করে অর্থ উপার্জন করতো, এইভাবেই করতে থাকে। একাডেমি অফ ফাইন আর্টে হিটলার দুবার অ্যাপ্লাইও করেছিল এবং সেখান থেকে হিটলার রিজেক্ট হয়ে যায় দুবার। হয়তো যদি সেদিনকে রিজেক্ট না হতেন তাহলে এই ডিক্টেটর দেখতে পেতে হলো ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাস কিছু, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ হতো না এবং তার ইতিহাসটাও হয়তো আমরা দেখতে পেতাম না। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, হ্যাঁ এখানে একটা কথা হচ্ছে, কখনোই করা যাবে না, হিটলার নিজের দেশকে আর নিজের দেশের মানুষদের বিবস্ব ভালোবাসতেন, এইটা কখনো অস্বীকার করা যাবে না। হিটলার নিজের দেশকে এবং নিজের দেশের মানুষকে বিবস্ব ভালোবাসতেন। আর তার হচ্ছে যেই ইহুদিদের প্রতি রাগ, এই রাগটার ক্ষেত্রেও কয়েকটা হচ্ছে থিওরি হচ্ছে, কয়েকটা তোমার হচ্ছে কথা বলা হয়। সেটা কি, হিটলারের মা যখন চরম অসুস্থ ছিল, সেই ডাক্তার যখন আসে, যেই ডাক্তার হচ্ছে হিটলারের মায়ের চিকিৎসা করা হচ্ছিল, সেই ডাক্তার যখন আসে সেই একজন ইহুদি ডাক্তার ছিল এবং তিনি ইঞ্জেকশন দিতে দিতে হিটলারের মা মারা যায়। আর তৎকালীন সময় ইহুদিদের এই জার্মানির প্রতি ব্যবহার, জার্মান মানুষদের প্রতি ব্যবহার ভালো ছিল না। তো সেটাও হচ্ছে হিটলারের মনে ক্ষোভ জন্মাতে থাকে, ইহুদি সেই ব্যক্তিটাই আমার মাকে ইঞ্জেকশন দিয়ে মেরেছিলেন। হয়তো সেই ব্যাপারটা হিটলারের মাইন্ডে ট্রিক করেছিল, আর যেই জন্য হচ্ছে হিটলার তোমার এত এই ডিক্টেটরের পথে এগিয়ে গেছিল। এছাড়াও এই যে একাডেমি অফ ফাইন আর্টে দুবার অ্যাপ্লাই করেছিল, সেই অ্যাপ্লাই থেকে সেই ওইখান থেকে হচ্ছে রিজেক্ট হওয়ার পেছনেও যেই কারণটা, সেটাকেও হিটলার মনে করতো সেখানে ইহুদিরা ছিল এবং হচ্ছে তার কারণে সেই জিউসরা ছিল, ইহুদিরা ছিল, তার কারণে সেই সিলেক্টারদের কারণে হিটলার একজন জার্মান ব্যক্তি ছিল বলে তাকে হচ্ছে সেখান থেকে রিজেক্ট করে দেওয়া হয়। হিটলারের এই ব্যাপারটাও হচ্ছে তার মাইন্ডে ট্রিক করে। হ্যাঁ, কেন হচ্ছে জার্মান ব্যক্তিদের প্রতি এই অসহায় ব্যবহার, সেটার দিকেও হচ্ছে আমরা আসবো। তারপর হচ্ছে কি, ওয়ার্ল্ড ওয়ার প্রথম যখন হয় তখন হচ্ছে হিটলার এই বিশ্বযুদ্ধে, মানে হচ্ছে হিটলার জার্মান আর্মির পক্ষ হয়ে এই যুদ্ধে নামে এবং শেষ টাইমে আমরা হচ্ছে আগের ক্লাসগুলোতেও দেখেছিলাম, হিটলার যখন এই যুদ্ধে নামে, হিটলার শেষে অসুস্থ হয়ে পড়ে, হিটলার চোখে দেখতে পায়নি। তখন কি হয়, হিটলার যখন অসুস্থ হয়ে পড়ে তখন একজন জিউস কি করছে, হিটলার এইখানে লুকিয়ে রয়েছে সেই খবর হচ্ছে অ্যালাইড পাওয়ারের সেনাদেরকে দিয়ে দিচ্ছে, দিয়ে তারপর হিটলার বন্দী হয় এবং সেখানে হচ্ছে হিটলার তারপর হচ্ছে যুদ্ধ করতে করতে হচ্ছে মানে চোখের সমস্যার জন্য হিটলারকে হচ্ছে নিয়ে যাওয়া হয় হসপিটালে যুদ্ধে হচ্ছে। তারপরে হিটলারের যখন ট্রিটমেন্ট চলছিল তখনই হচ্ছে এই যুদ্ধের সমাপ্তি হয়। হিটলার এইসব ব্যাপারগুলো জানতো না যে যুদ্ধে হচ্ছে জার্মানি হেরে যাচ্ছে, এই যুদ্ধের সমাপ্তি হয়। এই যুদ্ধে যখন সমাপ্তি হয় তখন হচ্ছে কি হয়, তখন হচ্ছে ভার্সাই চুক্তি হয়, ট্রিটি অফ ভার্সাই। ট্রিটি অফ ভার্সাইয়ের মধ্যে কি হয়, ট্রিটি অফ ভার্সাইয়ের মধ্যে জার্মানের সব কিছু কেড়ে নেওয়া হয়। জার্মানের সব কিছু কেড়ে নেওয়া হয় বলতে জার্মানের বিভিন্ন অঙ্গ, জার্মানের হচ্ছে সীমানার বিভিন্ন অঙ্গ কেড়ে নেওয়া হচ্ছে জার্মানের থেকে। বলছে কয়লা, এই অ্যালাইড পাওয়ারের যেসব দেশগুলো হচ্ছে যুদ্ধে জিতেছিল, বলছে কয়লা জার্মানিতে আছে, ওটা আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করব। জার্মানির মাঝখান দিয়ে একটা রাস্তা বানিয়ে দিয়ে বলছে পোল্যান্ড এখান থেকে হচ্ছে সমুদ্রে যাওয়া আসা করবে, জার্মান কিছু বলতে পারবে না। জার্মানের উপর বিভৎস পরিমাণে ট্যাক্স, বলছে এই জার্মান যুদ্ধে হেরেছে, এই সব কিছু ট্যাক্স হচ্ছে জার্মানকে দিতে হবে। এছাড়াও জার্মান কি বলা হচ্ছে, জার্মানকে বলা জার্মান কোনোদিনও সেনা ফেনা রাখতে পারবে না, 1 লাখের বেশি সেনা রাখবে না। এটা কি, এটাও হচ্ছে একটা পুরো অন্যায়। জার্মানের যত হচ্ছে জাহাজ রয়েছে, যুদ্ধ জাহাজগুলো রয়েছে, সেইগুলো হচ্ছে কেড়ে নিল। জার্মানের বিমান কেড়ে নিল। জার্মানকে বলা তোমাদের যত মোটর গাড়ি সেইগুলো হচ্ছে অ্যালাইড পাওয়ার যুদ্ধে জিতেছে, দিয়ে দিতে হবে। জার্মানের হচ্ছে রেলের ইঞ্জিন, সেইগুলো হচ্ছে নিয়ে চলে গেল। জার্মানের সিসার খনি সেটাকে হচ্ছে নিয়ে নিল। এইসব হচ্ছে মানে মেনলি এই ভার্সাই চুক্তির মধ্যে দিয়ে জার্মানের ওপর চরম আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, জার্মানের মানুষদের চরমভাবে অপমান করা হচ্ছিল। এইগুলো কি হিটলার যখন জ্ঞান ফেরে তখন হচ্ছে হিটলার জানতে পারে এবং হিটলারের মনে এইগুলো নিয়ে খুব জাগরিত হতে থাকে। হিটলার মানে এইগুলো মেনে নিতে পারেনি। হিটলার নিজের দেশকে বিভৎস পরিমাণে ভালোবাসে, হিটলার এই সব ব্যাপারগুলোকে কখনো মেনে নিতে পারেনি। হিটলারের মনে সেটাও হচ্ছে যে একজন সেই যদি ইহুদি, মানে সেই হচ্ছে ইহুদির জন্য হচ্ছে হিটলার ধরা পড়েছে, এই সব থেকে হচ্ছে ইহুদিদের প্রতি হিটলারের একটা রাগ জন্মেছে বলে এই ধরনের হচ্ছেও একটা ধারণা স্থির করা হয় যে এই রাগ থেকেই হচ্ছে হিটলার এরকমভাবে এই গ্যাস চেম্বারে বিভিন্ন মানুষদের ধরতো, হত্যা করতো, মারতো।
এইসব ব্যাপারগুলো হচ্ছে ধরা হয়। তো যাই হোক, এইটা কখনোই অস্বীকার করা যাবে না, হিটলার হচ্ছে এইসব কাজগুলো করলেও যে এই এত মানুষকে হত্যা করে তাদেরকে কি বেশ বলে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যায়নি, তো এই কথাগুলোকেও হচ্ছে আবার অস্বীকার করা যাবে না। আবার আর একটা জিনিস কি, হ্যাঁ, যখন হচ্ছে এই ভার্সাই চুক্তি হচ্ছিল তখন এই ভাইমার গভর্নমেন্ট ছিল হচ্ছে জার্মানিতে, এই ভাইমার গভর্নমেন্ট হচ্ছে এই ভার্সাই চুক্তিতে সাইন করে। তো তাই জন্য কি ভাইমার গভর্নমেন্টের এগেনস্টেও হিটলারের হচ্ছে একটা চরম রাগ ছিল, এবং এই ভাইমার গভর্নমেন্টকে হচ্ছে হারিয়ে তারপরেই হচ্ছে হিটলার ক্ষমতায় আসবে এবং হিটলার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হবে। তো এইগুলো হচ্ছে আমরা দেখবো। তো হিটলার এখানে ব্যাপারটা, আর একটা জিনিস হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, হিটলার এই যে ইহুদিদেরকে দেখতে পারতো না, তাই তো, হিটলার ইহুদিদেরকে দেখতে পারতো না। হিটলারের ফার্স্ট লাভ ছিল হচ্ছে একটা ইহুদি মেয়ে। তো সেটা জানি না যে ফার্স্ট লাভ হচ্ছে চলে গেছে বলে কি হিটলার এরকম গান গেয়েছিল নাকি, টুকরা কে মেরা প্যার মেরা ইন্তেকাম দেখে কি, তো জানি না আমি, সেটাও ব্যাপার হতে পারে। তো হতে পারে এটা। আর একটা জিনিস, হিটলারকে আমি মানে হিটলার হচ্ছে সেই মানুষ ছিল যিনি হচ্ছে নেতাজিকে হেল্প করেছিল, আর নেতাজিকে সেই সময় হেল্প করা হয়েছিল বলেই নেতাজি এই হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ হচ্ছে তোমার হচ্ছে প্রতিষ্ঠা করতে পেরেছিল। হিটলারের সাপোর্টটা প্রচুর ছিল, হিটলারই হচ্ছে বিভৎসভাবে হচ্ছে নেতাজিকে সাপোর্ট করেছিল। তো এই ব্যাপারটা আমি কখনো ভুলতে পারি না। আর হিটলার ওই 19 দিন ধরে হচ্ছে ইংল্যান্ডের ওপর পুরো হচ্ছে বোমা ফেলেছিল, যারা আমাদেরকে অত্যাচার করেছিল, বিভৎস ইংরেজরা কি পরিমাণে অত্যাচার করতো তার তো সীমাই নেই। তোমার হচ্ছে তাদের ওপর বিভৎস দিন অবধি পুরো হচ্ছে অ্যাটাক করেছিল, বোমা ফেলেছিল, তাতে আমি খুব খুশি, ঠিক করেছিল। তো এই হচ্ছে ব্যাপার, হিটলারের দিক হচ্ছে আমরা দেখলাম। আর হচ্ছে এই গভর্নমেন্ট একটা পার্টির এগেনস্ট আর একটা পার্টি কী করে হয়, সেই দুটো জায়গা হচ্ছে দেখলাম। তো এবার হচ্ছে একটুখানি স্টেপ বাই স্টেপ আর একটু এগোনো যাক। আমি জলটা কি এনেছি, দাঁড়ো। এই নাৎসি পার্টির প্রথমে হচ্ছে আমরা নামটা দেখি, নাৎসি পার্টির ফুল ফর্ম কি, এনএসডিএপিও লেখা থাকে নাৎসি পার্টি। তো এনএসডিএপি বইতে কোথাও লেখা থাকলে জানা হচ্ছে চমকে যাবে, এনএসডিএপি কে আমি তো জানি না। এনএসডিএপি নাৎসি পার্টিকে এনএসডিএপি বলে। এর ফুল ফর্ম কি, ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার পার্টি, ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার পার্টি, এরকেই নাৎসি পার্টি বলা হয়, এনএসডিএপি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এটা কি বিরোধী শক্তিগুলোর দুর্বলতাকে কাজে লাগিয়ে নাৎসি শক্তির উত্থান ঘটে। যেমনটা তোমাদেরকে বললাম, একটা পার্টি যখন দুর্বল হবে সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে পরবর্তী পার্টিটা বলে ওরা দেশের শত্রু, ওরা দেশের সম্মান রাখতে পারে না, ওরা এই পারে না ওই পারে না বলে হচ্ছে দ্বিতীয় পার্টিটা হচ্ছে ক্ষমতায় আসে, একজনকে ভোটে হারিয়ে দ্বিতীয় পার্টিটা হচ্ছে ক্ষমতায় আসে। উদাহরণ দেখলাম। তো সেরকমই এই তোমার হচ্ছে নাৎসি পার্টি বিরোধী শক্তির দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে নিজের শক্তি সঞ্চয় করে। বিরোধী শক্তি কে ছিল, বিরোধী শক্তি ছিল হচ্ছে ভাইমার প্রজাতান্ত্রিক সরকার, ভাইমার সরকারকে যে ভার্সাই চুক্তিতে সাইন করেছিল, দিয়ে হচ্ছে দেশ এরকমভাবে দেশের অবস্থা খারাপ হয়ে গেছিল। ভাইমার প্রজাতান্ত্রিক সরকার ভার্সাই চুক্তিতে স্বাক্ষর করে জনপ্রিয়তা হারায়। দেখো একটা এমন চুক্তিতে ভাইমার সরকার, দেখো ভাইমার সরকারের কাছে যদি আমরা অ্যানালাইজ করে দেখি, তো ভাইমার সরকারের কাছে কি অপশান আছে, যুদ্ধে হেরে গেছে বলে তুমি যারা সই করবে এতে, ভাইমার সরকার সই করতে বাধ্য হচ্ছে। তো এখানে হচ্ছে ভাইমার সরকার ব্লেম করা কি হবে, নাহলে ভাইমার সরকার কি করবে, ভাইমার সরকারের কাছে কি উপায় আছে কিছু, ওরা সব যুদ্ধে জিতেছে হেরেছে, যা পারছে তাই হচ্ছে এরকম করে হচ্ছে ভাইমার সরকারকে করানো হচ্ছে, এবং ভাইমার সরকার সেই চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু দেশের মানুষ হচ্ছে দেখেছে যে ভাইমার সরকার এরকমভাবে দেশের মানুষের ওপর এত অত্যাচার করা হচ্ছে, এত কিছু শোষণ করা হচ্ছে, সেটা ভাইমার সরকার মেনে সই করে দিল। তো এই সই করার জন্য এই ভাইমার সরকারের এগেনস্টে মানুষের, জার্মান মানুষদের ক্ষোভ পুরো হচ্ছে দেখা যায়, বিভৎস পরিমাণে জার্মান মানুষদের ক্ষোভ দেখা যায়। আর এই সই করার পরেই কি বিশ্বযুদ্ধ এনেছিল আর্থিক মহামন্দা। তার মধ্যে এই যদি আমরা দেখি গোটা জার্মানিতে কি হয়েছিল, জার্মানিতে এত কিছু নিয়ে যাওয়া হচ্ছে, তার জন্য কি গোটা জার্মানিতে হচ্ছে আর্থিক মহামন্দা দেখা যাবে। প্লাস হচ্ছে শুধু জার্মানিতে নয়, গোটা বিশ্বে দেখা গিয়েছিল। কিন্তু জার্মানির উপর অ্যালাইড পাওয়ার আরও বেশি শোষণ করেছিল, যার জন্য জার্মানিতে এই মহামন্দার প্রভাব বা হচ্ছে আর্থিক ক্ষতির প্রভাবটা আরও বেশিভাবে পড়েছিল। আর ক্ষতির প্রভাবে মানুষ জার্মানির ক্ষতিগ্রস্ত হচ্ছিল এবং মানুষের ক্ষোভও বাড়ছিল এই ভাইমার সরকারের এগেনস্টে। তারপর কি দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আর্থিক সাহায্য দেওয়া হতো, সেটাকেও বন্ধ করা হতো, যে জার্মানির কন্ডিশন খারাপ হচ্ছে, যাও আর্থিক সাহায্যটাও বন্ধ। হ্যাঁ, এইখানেই হচ্ছে তোমার কি এই বিশ্বযুদ্ধের পরেই মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সব থেকে বৃহৎ ক্ষমতা হিসেবে রূপান্তরিত হবে এবং হচ্ছে ইউরোপীয় দেশগুলো
কমে যাবে। আগে ইউরোপীয় দেশ ছিল, এখন হচ্ছে মার্কিন দেশ হবে। কারণ কি, ইউরোপীয় দেশগুলো যুদ্ধ করে সব হচ্ছে টাকা পয়সা হারিয়ে ফেলেছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ না করে টাকা পয়সা জমিয়ে ফেলেছে। আবার কি কলকারখানা বন্ধ হয়ে যায়, কারণ হচ্ছে কি তোমার হচ্ছে ইঞ্জিন নিয়ে চলে যাচ্ছে অ্যালাইড পাওয়ারের শক্তিগুলো, ওরা যুদ্ধে জিতেছিল বলে ইঞ্জিন নিয়ে পালাচ্ছে, তোমার হচ্ছে জাহাজের বন্দর নিয়ে পালিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে রেলগাড়ি নিয়ে পালাচ্ছে, মোটর গাড়ি নিয়ে পালাচ্ছে, বলছে যে আমাদের মালপত্র আবার এখানে ব্যবসা করো, এই সব কিছু হচ্ছে পুরো হচ্ছে সব নিয়ে পালাচ্ছে। তারপরে কি সবই যখন নিয়ে পালাবে, তারপর যুদ্ধের হচ্ছে বিভৎস মানুষ মারা গেছে। জার্মানির হচ্ছে প্রায় হচ্ছে 3 জনের পেছনে 1 জন করে, 3 জন মহিলা এগেনস্টে 1 জন করে পুরুষ মেসের ছিলেন তৎকালীন সময়, মানে এরকম কন্ডিশন হয়ে গেছে। তখন কি এই সব তার মধ্যে এত কিছু শোষণ করছে, তো এই ক্ষেত্রে কি জার্মানির বিভিন্ন কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কলকারখানা যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন কি মানুষ কাজ হারাচ্ছে, মানুষ যখন কাজ হারাচ্ছে তখন কি মানুষের রাগ গে কার ওপর পড়ছে, এই ভাইমার সরকারের ওপর। সরকার এমনই হচ্ছে মানুষের কাজ হারিয়ে যাচ্ছে, তুমি এমন চুক্তিতে সই করে এলে যে মানুষ কাজ হারিয়ে ফেলছে, তো হচ্ছে এই করে ভাইমার সরকারের ওপর এদেরও ক্ষোভ বাড়ে। এছাড়া সেনারা কাজ হারায়, কারণ কি সেনারা কিভাবে কাজ হারায়, এর আগে অবধি ছিল হচ্ছে জার্মান আর্মি ছিল, এই অ্যালাইড পাওয়ার জিতলো, ভাইমার সরকারকে বললো যে ভাইমার সরকার তোমার জার্মানিতে যেন 1 লাখের বেশি সৈন্য না হয়, সেই 1 লাখ সৈন্য কি করবে, দেশের অভ্যন্তরে শাসন ব্যবস্থাকে সামলাবে, মানে সামান্য ট্রাফিক পুলিশ টাইপের এরকম হচ্ছে কিছু তুমি রাখবে, বেশি সেনা তুমি বানাতে পারবে না দিয়ে বলে জার্মানের যত ট্যাঙ্ক ফ্যাঙ্ক সব কিছু সেইগুলোর যত কারখানা ছিল বন্দুকের কারণ বলে সবকে ধ্বংস করে দিল। ভাইমার সরকার এইগুলোকে হচ্ছে সাইন করে হচ্ছে মেনে নিল। এই কলকারখানা যখন সেনাদেরকে সেনাবাহিনীকেই যখন ভেঙে দেওয়া হলো, তখন কি সেনাবাহিনীরা কাজ হারাবে, সেনাবাহিনীরা যখন কাজ হারাবে তখন কি সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ জন্মাবে না, তারা কাজ হারাচ্ছে এবং তাদেরও এই ভাইমার সরকারের এগেনস্টে ক্ষোভ জমছে এবং তারাও হচ্ছে ভাইমার সরকারের এগেনস্টে চলে যাচ্ছে। হিটলার এবং হিটলারের নাৎসি দল এই আর্থিক সংকট মোচনের আশ্বাস দিয়ে ক্ষমতা দখলের পথে এগোয়। এই যখন আর্থিক সংকট দেখা যায় তখনই হচ্ছে হিটলারের আবির্ভাব হয়, হিটলারের এই দল সবার সামনে আসে, এসে বলে যে আমরা এই আর্থিক সংকট মোচন করব, আমরা ঘুরে দাঁড়াবো, আমরা এর প্রতিশোধ নেব, আমাদের উপর যা যা অত্যাচার হয়েছে আমরা এর প্রতিশোধ নেব, এসব কিছু হচ্ছে কথাবার্তা প্রচার হয়। এবং হিটলারের এই কথা মানুষ হচ্ছে কি বলে, মানুষের সেই জার্মান মানুষের থেকে যখন সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল তখন একজন এসে এই জার্মান মানুষদের পাশে দাঁড়ালো, আর তার নাম হচ্ছে হিটলার আর হিটলারের এই নাৎসি পার্টি। এবং হিটলার ব্যাপকভাবে জনপ্রিয়তা পেতে শুরু করলো। হিটলারের এই কথাগুলো জার্মান মানুষ দেখলো সব কিছু আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, তখন একজন মানুষ হচ্ছে আমাদের পাশে থেকে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে হিটলার। এই হিটলারের পার্টি জনপ্রিয়তা অর্জন করে এগোতে থাকে। ভাইমার প্রজাতান্ত্রিক সরকার ভার্সাই চুক্তি স্বাক্ষর করে জনপ্রিয়তা এদিকে অন্যদিকে হারিয়ে ফেলে। ভাইমার সরকার এরকম ব্যাপার, সব কিছু পুরো হচ্ছে দেশকে বেচে দিল, দেশকে খেয়ে নিল, দেশের মানুষজনকে এরকম রাস্তায়, ভাইমার সরকারের এরকম ব্যাপার। ভাইমার সরকারের উপর কারু কোনো ভালোবাসা আস্থা কিছু ছিল না, জনপ্রিয়তা হারতে শুরু করে। তারা নির্দিষ্ট কোনো পন্থার নীতি মেনে শাসন ও পরিচালনা করতে পারেনি, কোনো নীতি ছিল না, কোনো হচ্ছে তোমার কি বলে নির্দিষ্ট পন্থা কিছুই ছিল না, পুরো নামমাত্র সরকার রয়েছে, অ্যালাইড পাওয়ার যা দিয়েছে পুরো সবই শেষ করে দিয়েছে, চালাই, এরকম ব্যাপার। আর হিটলার সেই জায়গায় বসেছে বাপ কা কাকা কা চাচা কা সবকা বদলা লেঙ্গে, তো হচ্ছে হিটলার সেই দিকে হচ্ছে আসছে, ঠিক আছে। এবার হচ্ছে কি চ্যান্সেলর ব্রুনিং এর ব্যর্থ সরকারকে ক্ষুধার্ত সরকার বলে ব্যঙ্গ করা শুরু হতে থাকে। হিটলারের পার্টি এটা প্রচার করছে যে ভাইমার সরকার, ভাইমারের চ্যান্সেলর কে ছিল ব্রুনিং, যে ব্রুনিং এর সরকার একটা ক্ষুধার্ত সরকার এমনকি দেশকেই হচ্ছে খেয়ে ফেলছে, দেশকে খেয়ে নিচ্ছে বাইরের দেশগুলো, সেগুলো আটকাতে পারছে না। এই ব্রুনিং সরকার, এই ভাইমার সরকার হচ্ছে একটা ক্ষুধার্ত সরকার, এই বলে হচ্ছে এই সরকারকে ব্যঙ্গ করছে, ঠিক আছে। যেমন হচ্ছে ব্যঙ্গ এই ইন্ডিয়ার ক্ষেত্রেও যেটা বললাম তোমাদেরকে, যখন হচ্ছে এই একটা ক্ষমতার বাদে তোমার হচ্ছে না কংগ্রেসের জায়গায় যখন বিজেপি, এখন যেন আবার তোমরা তুলনা করে বলো না যে স্যার পড়াচ্ছের হচ্ছে জার্মানের সঙ্গে হচ্ছে তোমার হচ্ছে ভারতের এই পার্টিকে একসঙ্গে তুলনা করছে। আমার হচ্ছে তোমাদেরকে কনসেপ্টটার বোঝানোর জন্য হচ্ছে এই সবগুলো আমি খালি তুলনা দিচ্ছি, ঠিক আছে। যে দুটাকে আবার এক করে হচ্ছে কেউ কোনো পার্টির সাপোর্টার থাকলে আবার কমেন্ট বক্সে ঝগড়া করতে শুরু করে দেবে না, জাস্ট
তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাকে সব জায়গা থেকে আমি যেখান থেকে পারবো উদাহরণ তুলে নিয়ে আসবো, তোমাদের যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়, সেটাই আমার উদ্দেশ্য থাকে। তো যাই হোক, এখানেও যেমন হচ্ছে আলু ডালকে সোনার, এরপর বিভিন্নভাবে ব্যঙ্গ করতো যে কাঠের পুতুল পুরো হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, সেরকমভাবে এখানে কি হচ্ছে, এখানেও দেখো ক্ষুধার্ত সরকার বলে ব্যঙ্গ করা হচ্ছে। এই ভাইমার সরকারকে ক্ষুধার্ত সরকার, ভাইমার সরকারই সাইন করেছিল, দিয়ে হচ্ছে সব কিছু কেড়ে নেওয়া হয়েছিল, তো এই ভাইমার সরকারকে ক্ষুধার্ত সরকার বলেও ব্যঙ্গ করা হতে চাইছে। চারিদিকে মানুষ ক্ষুধার্ত সরকার বলছে, আর এই ভাইমার সরকার চারিদিকে জনপ্রিয়তা হারতে শুরু করছে। জার্মানির বিরাট অংশ এই সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে। স্বাভাবিক ব্যাপার, যেই সরকার হচ্ছে সবকিছু সই করে সব দিয়ে চলে এসছে, তার প্রতি আর মানুষের ভালোবাসা কিভাবে থাকবে? অর্থাৎ এর ওপর ভালোবাসা হারাচ্ছে, আর মানুষ কার ওপর ভরসা শুরু করছে, কে মানুষের পাশে দাঁড়াচ্ছে? হিটলার। হিটলারের কোন পার্টি? নাৎসি পার্টি। ক্লিয়ার যে কিভাবে হচ্ছে একটা সরকার ক্ষমতা হারাচ্ছে আর কিভাবে একটা সরকার পাওয়ারে আসছে, আর এই সরকারটাই পরবর্তী সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোবে। আচ্ছা, কোথা থেকে আসছে সেটা দেখে নি, কিভাবে বিশ্বযুদ্ধে এগোবে, কাকে কাকে হারাবে, সেটাও হচ্ছে আমরা দেখব। নাৎসি দল ভাইমার প্রজাতন্ত্রের ব্যর্থতাগুলোকে প্রচার করতে থাকে। এই ভাইমার সরকার বা ভাইমার প্রজাতন্ত্রের যা যা ব্যর্থতা ছিল সবগুলোকে সব চারিদিকে হচ্ছে প্রচার করতে শুরু করে দেয়। এই ভাইমার সরকার এত ব্যর্থ, অত ব্যর্থ, এই দেশকে বেছে দিল, এই করলো এই করলো বলে চারিদিকে প্রচার করা শুরু হতে থাকে। অন্যদিকে একটা কি দেখো, এইখানে হচ্ছে আরো একটা পাওয়ার ছিল, মানে আর একটা পাওয়ার ছিল বলতে কি, এই যে ভাইমার সরকার যখন হেরে যাচ্ছে তখন যেমন এই নাৎসি দল হচ্ছে পুরো হচ্ছে ফুলে ফেপে উঠছে, সেরকমভাবে নাৎসি দলে হচ্ছে জনপ্রিয়তা পাচ্ছে, সেরকম জার্মানিতে আরও একটা দল ছিল যারা হচ্ছে জনপ্রিয়তা পাচ্ছিল। সেই দলের নাম হচ্ছে কমিউনিস্ট পার্টি। ঠিক আছে, কমিউনিস্ট ভাবধারায় হচ্ছে কিছু মানুষ কমিউনিস্ট ভাবধারায় হচ্ছে যুক্ত ছিল। এবার হিটলারের মাথা ব্যথা যে আমার তো পার্টি এগোচ্ছে ঠিক আছে, কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে আরেকটা পার্টি এসে গেছে। দেখো, রাশিয়ার বলশেভিক বিপ্লবের আদর্শের দায় জার্মান কমিউনিস্ট আদর্শ উদ্বুদ্ধ হয়ে থাকে। রাশিয়ার বলশেভিক বিপ্লব হয়ে গেছে, রাশিয়া আমরা দেখলাম যে কিভাবে জারতন্ত্র থেকে সমাজতন্ত্রের দিকে এগোলো, সোশিয়ালিজম কি কমিউনিজম কি ফার্স্ট ক্লাসে হচ্ছে দেখেছিলাম। তো সেই যাদের ওইটা নিয়ে ক্লিয়ার নেই, কমিউনিজম সোশিয়ালিজম নিয়ে পরের সব চ্যাপ্টারগুলো আছে, ওইটা যদি কারো মানে ক্লিয়ার না থাকে সেখানে হচ্ছে তোমরা যেতে পারো, গিয়ে হচ্ছে সেটা দেখতে পারো। আরও একটা ব্যাপার, হিটলারের, আমি তো এখানে হচ্ছে কিছু ব্যাপার বললাম, তো হিটলারের বায়োগ্রাফি যাদের প্রয়োজন, হিটলারের বায়োগ্রাফি দেখার ইচ্ছে রয়েছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এছাড়াও আদার্স বিভিন্ন বায়োগ্রাফি হচ্ছে আমাদের চ্যানেলে করা রয়েছে, দেখতে পারো। আমারও বহু বায়োগ্রাফি বানানো রয়েছে, দেখতে পারো সেগুলো তোমরা। তো যাই হোক, এখানে আসা যাক কি, নাৎসি পার্টি যেমন উঠছে, অন্যদিকে আর একটা পার্টিও উঠছিল, সেটা কি জার্মান কমিউনিস্ট পার্টি। ঠিক আছে, এবার কমিউনিস্ট দল ভাইমার শাসনতন্ত্রের আগাগোড়াই বিরোধিতা করে এসেছিল। কমিউনিস্ট দল ভাইমার শাসনতন্ত্রের আগাগোড়াই বিরোধিতা করে এসেছিল এবং জনসমাজে জনপ্রিয়তাও পেয়েছিল। বিরোধিতা করছিল, জনপ্রিয়তাও পাচ্ছিল। ভাইমার সরকার তো এমনিতেই দুর্বল ছিল, বিরোধিতা করে মানে জনপ্রিয়তা পাচ্ছিল। কিন্তু এক্ষেত্রে হিটলার নাৎসি দলেতে পুরো হচ্ছে ভয় পেয়ে গেল, আরে বাবা, আর একটা আমার প্রতিদ্বন্দ্বী চলে এসছে, আরেকটা আমার কম্পিটিটার চলে এসছে। আর দুজন দৌড়াতে গেলে ভালো, একজন পুরো হচ্ছে দুজন দৌড়ানোর কম্পিটিশন হচ্ছে, একজন রয়েছে আর একজন পুরো হচ্ছে ভালো দৌড়তে পারে, সে চলে এলো, পুরো হচ্ছে হেভি সমস্যা দেখা যায় না। তো ওই একটা তাপসি পান্নুর একটা সিনেমা ছিল, নামটা আমার মনে পড়ছে না, দৌড়ানো নিয়ে হচ্ছে সিনেমাটা ছিল। যখন দেখলো যে ওই তাপসি পান্নু খুব ভালো দৌড়চ্ছে বা কিছু হচ্ছে, তার ওই সেই প্রতিদ্বন্দ্বীটা বিভিন্ন হচ্ছে কূটকৌশল অবলম্বন করলো। তার বাবা হচ্ছে তাপসি পান্নুর এগেনস্টে বিভিন্ন পরিকল্পনা করলো, করে হচ্ছে তাপসি পান্নুকে হারিয়ে দিল। সিনেমাটার নাম লক্ষ্মী রকেট, সম্ভবত ওটাই বোধহয় নাম। যদি কেউ জানো তো আমাকে একটুখানি কমেন্ট বক্সে জানাবে। লক্ষ্মী রকেট, ওইটা সিনেমাটা সিচুয়েশনটা দেখেছিল যখন তাপসি পান্নু হচ্ছে ভালোভাবে এগোচ্ছিল, খুব ভালো রানার হয়ে গেছিলো, তখন হচ্ছে কি ওই আরেকটা মেয়ে ছিল যে ওর বাবা হচ্ছে এই তাপসি পান্নুর এগেনস্টে ষড়যন্ত্র করে তাপসি পান্নুকে হারিয়ে দেয়। সেম ম্যাটার এখানেও আছে, ওটা সিনেমা বলে কি এখানে এরকম ম্যাটার হবে না, নাকি এই সব দেখেই তো সিনেমাতে এসছে। তো সেরকম কি, যেমন কমিউনিস্ট পার্টি আছে জনপ্রিয়তা পেতে শুরু করলো, তখন হচ্ছে হিটলার দেখলো যে জনপ্রিয়তা পাচ্ছে, হিটলারের ভয় হতে শুরু করলো। হিটলার তখন কি করলো, कुछ প্ল্যান বানানা পড়েগা। হিটলার হচ্ছে প্ল্যান বানাতে শুরু করলো। সে হিটলার কি প্ল্যান বানাতে শুরু করে, 27 ফেব্রুয়ারি 1933, 1933-এ 27 ফেব্রুয়ারি নির্বাচনের প্রাককালে, নির্বাচনের আগে হিটলার
এক গোপন নির্দেশ দিল, বললো কি রাইট ট্যাক্স ভবন, রাইট ট্যাক্স ভবন হচ্ছে মানে পার্লামেন্টারি ভবন, মানে যেখানে মেন হচ্ছে সরকারি সাংবিধানিক ভবন, সেখানে কি বললো, সেখানে এক পাশে হিটলার বলে চলো ওখানে এক পাশে আগুন লাগিয়ে দাও, চুপি চুপি হচ্ছে নির্দেশ ছিল, বলে ওখানে এক পাশে আগুন লাগিয়ে দাও। এবার কি হিটলারের হচ্ছে আর্মি গেল, হিটলারের তোমার হচ্ছে হিটলারের নিজস্ব বিভিন্ন আর্মি ছিল, সংগঠন ছিল, তারা গেল চুপি চুপি, সেই হচ্ছে রাইট ট্যাক্স ভবনে আগুন লাগিয়ে দিল। এই যখন আগুন লেগে গেল, তো হিটলার কি বললো, হিটলার এটাকে প্রচার করিয়ে দিল যে কমিউনিস্ট পার্টি এই আগুনটা লাগিয়েছে, এমন পুরো হচ্ছে পুরো সাজালো, সাজিয়ে হচ্ছে হিটলার নিজে আগুন লাগালো, লাগিয়ে হচ্ছে সেই দোষটা চাপিয়ে দিল কমিউনিস্ট পার্টির ওপর। কমিউনিস্ট পার্টির ওপর যখন এই দোষ চাপিয়ে দিল, তখন কি ভাইমার সরকার ছিল, ভাইমার সরকারের পুলিশেরা সব কিছু এই কমিউনিস্ট নেতাদেরকে ধরতে থাকলো, ধরে হচ্ছে জেলে ভরতে শুরু করলো এবং তারা জেলের মধ্যে থাকলো। তো এইভাবে কি কমিউনিস্ট সরকারের ইমপ্রেশনটা মানুষের ওপর যেই ফেলেছিল, মানুষ যে মানুষের ওপর যে কমিউনিস্ট সরকার যা তার যে প্রভাব ফেলেছিল, সেই প্রভাব থেকে মানুষকে একটু বেরিয়ে আসতে শুরু করলো, তাদের নেতাদেরকে সব ধরে দিল, এই কমিউনিস্ট সরকারের ওপর মানুষের একটুখানি আস্থা হারায়। আর সেই সুযোগটা নিল হচ্ছে কি হিটলার, একজনই প্রতিদ্বন্দ্বী ছিল, আমি ওকে হারিয়ে দিয়েছি, এবার আমি চালাবো, আমি সব কিছু, হাম কিসি সে কম নেই, এরকম ব্যাপার চলে এলো এবং কমিউনিস্ট প্রভাব হ্রাস পায়। আর এরপর মানুষের কাছে একটাই অপশন, একজনই হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে, সেটাকে হিটলার। হিটলার বলছে এই অত্যাচারের বদলা হাম নেগে, বাপ কাকা কাকা দাদা, নওয়াজুদ্দিন সিদ্দিকীর সেই ডায়লগটা, আমার না, সবকা বদলা লেঙ্গে। ওটা বেশ কি ছিল, সিনেমাটার নাম গ্যাং অফ বাসিপুর। সবকা বদলা এবার নিতে এগোবে, পুরো হচ্ছে ফ্রান্সকে রাতারাতি হচ্ছে সবকিছু দখল করে নিয়ে হচ্ছে, সেলফি তোলার ছবি তুলে পরের দিনকে পাঠাবে যে ফ্রান্সে নিজেদের পতাকা ওড়াচ্ছে, এরকম ব্যাপার। পুরো হচ্ছে রাতারাতি সব কবজা করে নেবে। কিন্তু হিটলারের কিছু ভুল নীতি ছিল, উগ্রতা, মানে এইটাকে এই করতে করতে অহংকার বা উগ্রতা এতটাই বেড়ে গেছিলো, যার জন্য হিটলার হেরেছিল। যদি শুধু ফ্রান্স আর ইংল্যান্ডকে কবজা করে সব জায়গায় নাক না গলাতে যেত, তাহলে হয়তো হিটলার এরকমভাবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যেহেতু দেখে হিটলার জিতে গেছে, এরকম ব্যাপার ছিল। ভুল সিদ্ধান্ত ছিল, যার জন্য হচ্ছে মানে কি ক্ষমতা পেতে পেতে যখন অহংকার পুরো হচ্ছে মাথার উপর চেপে যায়, তখন হচ্ছে তার পতন নিশ্চিত হয়ে যায়। ক্ষমতা পেতে পেতে সব কিছু দখল করে নেবো, এরকম ব্যাপারে দিয়েই সবার শত্রু হয়ে বসে রইল। দিয়ে হচ্ছে হিটলার নিজেই হচ্ছে মরার কিছুক্ষণ আগে হচ্ছে বিয়ে করেছিল ইভা ব্রাউনকে। ওই দুজনে মিলে এবার জানে যে এবার মরে যাবে হিটলার, এবার কি দুজনে মিলে বিয়ে করে নিল। দিয়ে হচ্ছে বিয়ে করে নিয়ে কি করলো, বললো যে মানে বিয়ে করার পরে স্টোরিটা হচ্ছে এরকম যে হিটলার ইভা ব্রাউনকে বিয়ে করার পরেই ইভা ব্রাউনকে হচ্ছে সাইনাইটের একটা গুলি দেয়, আর হচ্ছে নিজে হচ্ছে সাইনাইটার, মানে গুলি বলতে বন্দুক না, সাইনাইটার একটা হচ্ছে ওষুধ খায়, ইভা ব্রাউনকে দেয় আর নিজে খায়, দুজনে খায়। এবার হচ্ছে হিটলার তার হচ্ছে পিএকে বলে যে আমি যাতে এই সাইনাইটের গুলি খেয়ে যদি না মরি, তো তাহলে আমাকে বন্দুকে গুলি মারবে, গুলি মেরে হচ্ছে আমাকে পেছনের রাস্তা দিয়ে নিয়ে যাবে, বাংকারে ছিল তারা, নিয়ে হচ্ছে আমার ওপর তেল ছিটিয়ে আমাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেবে। তো হিটলার হচ্ছে এটা ছিল, তো এটাই। আর হিটলারকে এরকমভাবেই হচ্ছে মারা হয়। তো মৃত্যু কীভাবে হয়েছিল সেটাও একটা রহস্যের ব্যাপার। তো যাক, সেই দিকগুলোতে না গে, তো এখানে কি দেখলাম যে হিটলার প্ল্যান করে কমিউনিস্ট পার্টিকে সরিয়ে দিল, এবার হচ্ছে একটাই অপশান হচ্ছে হিটলার, এবং হিটলার জনপ্রিয়তা পেতেও শুরু করলো। ঠিক আছে, তার একটা দেখো এখানে আরেকটা ফ্যাক্ট হচ্ছে, যেটা হিটলারের দলের ক্ষেত্রে, হিটলার তার নাৎসি সংগঠনকে মজবুত করে গড়ে তোলার জন্য বিভিন্ন শাখা ও সংগঠন তৈরি করেছিল। বেকার যুবকদের নিয়ে হিটলার গঠন করেছিল আধা সামরিক বাহিনী, এর নাম দিয়েছিল স্টাম্প টুপার্স। এরা কি করতে, এরা হচ্ছে সভা ও সমিতিগুলির নিরাপত্তা রক্ষা করতে, অর্থাৎ হিটলার নিজের আর্মি বানাচ্ছে, যারা হচ্ছে হিটলার বিভিন্ন সভা সমিতিগুলোকে রক্ষা করছে। আর কি ওইখানে কি অ্যালাইড পাওয়ার কি বলে গেছিল যে জার্মান কোনো আর্মি বানাতে পারবে না, জার্মান কোনো সেনাবাহিনী বানাতে পারবে না। হিটলার বলছে তোমরা বারণ করেছিল, আমরা এইগুলোই বানাবো, দেখাবো মজা। তাদেরকে হিটলার হচ্ছে এইগুলো বানাতে শুরু করে দেয়। আর এদেরকে বলা হতো ব্রাউন শার্ট, মানে এই যেই আর্মিটা ছিল এটাকে বলা হতো ব্রাউন শার্ট, কারণ কি এরা হচ্ছে ব্রাউন কালারে শার্ট পরতো, ব্রাউন বলতে মেরুন কালার। ঠিক আছে, তারপরে কি স্টাম্প টুপার্স, এই বাহিনীর ওপর ছিল হচ্ছে এলিট গার্ডস। ঠিক আছে, এদেরকে কি বলা হতো ব্ল্যাক শার্ট, কারণ কি এরা হচ্ছে কালো রঙের শার্ট পরতো। এরা হচ্ছে নেতাদেরকে নিরাপত্তা দিত, মানে পুরো হচ্ছে হিটলার সব কিছু সাজিয়ে রেখেছিল যে আমার নেতাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আলাদা একটা বাহিনী,
পুরো হচ্ছে সভা সমিতিগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য আলাদা বাহিনী, এরকম বিভিন্ন বাহিনী, মানে সংগঠনটাকে না পুরো শক্তভাবে পুরো দাঁড় করিয়ে দিয়েছিল, যেটাকে ভাঙা খুবই শক্তকর ছিল। তো এরকম ব্যাপার। এছাড়াও আরও বিভিন্ন শাখা ছিল, যেমন হচ্ছে যুব বাহিনী, নারী বাহিনী, গুপ্ত পুলিশ বাহিনী, গণ আদালত, অসামরিক বন্দী বাহিনী। মানে হিটলারের এগেনস্টে যে উঠতো তাকেই হচ্ছে শেষ করে দেওয়ার জন্য বিভিন্ন বাহিনী। আর হচ্ছে কি মজা সবাইকে দেখাতে হবে, যারা ভার্সাই চুক্তির মধ্যে দিয়ে এই জার্মানকে এত কিছু দমিয়েছে তাদের সবাইকে মজা দেখাতে হবে বলে হচ্ছে এই সব কিছু হচ্ছে ভেতরে ভেতরে এই মজা দেখানোর জন্য যা যা প্রয়োজন সেইগুলো হচ্ছে সব কিছু হিটলার করে নিয়েছিল। এবার একটা ব্যাপারে দেখো, 1929 থেকে 1933-এর মধ্যে হিটলার ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। আর তার মাঝে হিটলারকে হচ্ছে বিভিন্ন নেতাদেরকে যেমন হচ্ছে ক্ষমতায় আসার আগে বারবার জেলে যেতে হয়, হিটলারকে ওরকম জেলে যেতে হয়েছিল। সেই জেলে বসে হিটলার তার বই লিখেছিল দ্য মেইন ক্যাম্প, আমার জীবনের সংঘর্ষ বাংলা বলতে। তো সেই মেইন ক্যাম্প বইটা হচ্ছে জনগণকে ব্যাপকভাবে উত্তেজিত করে তুলেছিল, যে দেশের স্বাধীনতার জন্য, দেশের জন্য লড়ে যেতে হবে, দেশের জন্য যুদ্ধ করতে হবে, এরকম ব্যাপারে হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করেছিল তার বই পড়ে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর হিটলার আরেকটা জিনিস, মানে হিটলারের কত কিছু বলবো, মানে কত কিছু বলবো বলতে কি, মানে একটা ক্লাস হচ্ছে আমার কাছে কমই পড়ে যায় মানে যে কোনো টপিকের জন্য, কিন্তু যতটা পারি হচ্ছে ছোট করে বলার চেষ্টা করি। হিটলার নিজের স্পিচ নিজে লিখতে, এখনকার যদি কোনো নেতাকে দেখো না, বেশিরভাগ নেতা তার নিজেদের স্পিচ কেউ নিজে লেখা, এটা ভালো অ্যাট্রাকটিভ হয় যে পিএকে দিয়ে লেখা, যে তুমি ভালো লিখতে পারো তো অ্যাট্রাকটিভ যেন হয়। কিন্তু হিটলার ওইসব কাজ করতো না, নিজের স্পিচ নিজে লিখতো। আর এমন স্পিচ লিখতো লোক পুরো হচ্ছে মানে ভেতরে আগুন জ্বালিয়ে দেওয়ার মতন স্পিচ হচ্ছে হিটলার লিখতো। হিটলার যদি ইউটিউবে ক্লিপগুলো যদি দেখো তো তোমরা হচ্ছে দেখতে পাবে হিটলারের স্পিচ শুনে কীভাবে হচ্ছে চারিদিকে মানে চিল্লাবিল্লি শুরু হয়ে যেত, মানুষের মনে পুরো হচ্ছে বরফের মধ্যে আগুন জ্বালিয়ে দিত, মানুষের মন যদি বরফ থাকতো তার মধ্যেও আগুন জ্বালিয়ে দিত, এরকম হচ্ছে হিটলারের স্পিচ ছিল। তো কি হিটলার 29 থেকে হচ্ছে 33-এর মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে ওঠে। আর 1932-এ রাইক্সট্যাগের এইখানে যেখানে আগুন লাগিয়ে দিয়েছিল এই পার্লামেন্টে, তোমার হচ্ছে মোট আসন সংখ্যা কী ছিল, দেশের মোট আসন সংখ্যা ছিল হচ্ছে 608টা, তখন ভোট হয় ওখানে। 608টার মধ্যে 230টাই হচ্ছে হিটলার লাভ করে, ঠিক আছে। 608টার মধ্যে 230টা সিট হচ্ছে হিটলার পায়। আর সেইখান থেকে হিটলার কি হয়, হিটলার চ্যান্সেলর হয়ে যায়, জার্মানির চ্যান্সেলর হয়ে যায়। ব্যাপকভাবে ক্ষমতা পুরো হচ্ছে চারিদিকে আসতে শুরু করে দেয়। আবার পরবর্তী সময় 5 মার্চ 1933-এ আবার হচ্ছে নির্বাচন হলে হিটলার হচ্ছে 288টা সিট পায় এবং হচ্ছে সংখ্যাগরিষ্ঠ আরও কিছু নেতাদেরকে নিয়ে একসঙ্গে তিনি হচ্ছে মন্ত্রিসভা গঠন করে দিয়ে তারপর কি পরবর্তী সময় আমরা দেখবো হিটলার রাষ্ট্রপতি হয়ে যায়। তারপরে হচ্ছে হিটলার নিজেই বলে যে তারপরে কি এবার কি ক্ষমতা পায়, আর হচ্ছে হিটলার নিজেই নিজেকে সব জায়গায় সব কিছু প্রধান ঘোষণা করতে শুরু করে দেয়, বলছে আমি বিচারপতি, আমি সুপ্রিম কোর্টের বিচারপতি, আমি আইন, আমি শাসন, আমি এই, আমি সেই, বলে এইভাবে হচ্ছে হিটলার টোটাল ক্ষমতাটা অ্যারেঞ্জ করে নিল। কিভাবে একটা ভাইমার সরকার ছিল সেই ভাইমার সরকারকে কিভাবে ফেলে দিল হিটলার, আর ফেলে দিয়ে হচ্ছে নিজের নাৎসি দলকে হচ্ছে প্রতিষ্ঠা করলো। আর নাৎসি দলের হচ্ছে নেতা নিজে হয়ে গেল। নিজে যখন নেতা হয়ে গেল, জনগণের চারিদিকের ব্যাপক সাপোর্ট, সেই ব্যাপক সাপোর্ট নিয়ে এই অ্যালাইড পাওয়ার যা যা বলেছিল, তুমি সৈন্য বানাতে পারবে না, তুমি এয়ারফোর্সে তুমি প্লেন রাখতে পারবে না, তুমি জাহাজ রাখতে পারবে না, সব কিছু পুরো হচ্ছে হিটলার করেছে ব্যাপকভাবে, নিজের আর্মিকে, নিজের সেনাকে সব কিছুকে হচ্ছে ব্যাপকভাবে সংগঠিত করলো। এই সংগঠিত তো হয়ে গেল, দিয়ে তারপরে রাত্রিরেই আক্রমণ করে দিল ফ্রান্সকে, দিয়ে তারপরে ইংল্যান্ড, রাশিয়ার সঙ্গে যুদ্ধ হয়ে গেল, পোল্যান্ডের সঙ্গে আক্রমণ করে দিল। এইভাবে হচ্ছে গোটা বিশ্বের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়লো। সেইগুলো হচ্ছে বিশ্বযুদ্ধের ক্লাসে আমরা করব। তো আজকে আমরা দেখলাম যে নাৎসি শক্তির উত্থান কীভাবে হলো। এই জায়গায় নাৎসি শক্তি যে তোমার হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর হিটলার আর তার নাৎসি পাওয়ারের কি বেশ বলে শক্তিতে যে গোটা জার্মান শক্তি যুদ্ধ করতে নেমে গেল, তো এই ব্যাপারটা না জানলে তো বাকি ব্যাপারটা কি করে জানবো। তো সেই জন্য হচ্ছে এই ক্লাসটা ক্লিয়ার করলাম, আর হচ্ছে তোমাদের বইতে রয়েছে, তো সেই জন্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এইখানে হচ্ছে আজকে আমরা এটাই শেষ করলাম, দেন হচ্ছে পরের ক্লাস দেখা যাবে। আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ইতিহাস বাদে আদার্স সাবজেক্টের ক্লাস হচ্ছে, তোমরা সেগুলো দেখতে পারো। দেখে হচ্ছে মতামত অবশ্যই জানিয়ে যাও, মতামত না জানলে আমরা কিভাবে বুঝবো তোমার কেমন লাগে। তোমার মতামত না জানালে খুবই খারাপ লাগে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, জানো সব কিছু। আজকে থাক এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো টাটা, বাই বাই।